নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, রাজকাহিনী। তো তোমাদের যে PT1 রয়েছে, তো সেই PT1-এর জন্য রাজকাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, এটা আমি শুরুতেই বলে রাখছি। আর একটি পরীক্ষা হয়ে গেছে, তো তাতে করে এবার যেভাবে এক্সামটা নেওয়া হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে চিটিং খুব একটা হতে পারেনি। যে কি যাদের বিভিন্ন রকমের ভাবনা ছিল, তো তারা এবার আর সেই কাজটা করতে পারেনি। অত্যন্ত সংকীর্ণ সময়ের মধ্যে একেবারেই যে একদম সময় এবং প্রশ্ন সবটাই সমান অনুপাতে ছিল, তো সেই জন্য এবার সেটা হয়নি। আর সেক্ষেত্রে নাম্বারের যে বিষয়টা, তোমাদের সঙ্গে আমি নাম্বার তো সবার সঙ্গে পার্সোনালি শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখেছো যে নাম্বারের মধ্যে একটা ভীষণ রকমের ব্যবধান তৈরি হয়েছে। এটা হওয়ারই ছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে তার থেকে কোনো মার্কস অ্যাড হচ্ছে না, কিন্তু যেটা হবে তার থেকে মার্কস অ্যাড হবে। তো সেই জন্য আমাদের যে পরীক্ষা হবে, অর্থাৎ আগামীর জন্য যেটা আসছে আর কি, তো সেই পরীক্ষার জন্য আমাদের প্রথম থেকে, অর্থাৎ এই সময় থেকেও তোমরা স্বাভাবিকভাবে বিষয়টাকে আলোচনার মধ্যে নিয়ে আসো, নাহলে বিষয়টা স্বাভাবিকভাবে তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের যে দিক সেটা কিন্তু হারিয়ে যাবে। আমি প্রথম থেকে অনেককেই বলে এসেছিলাম, তো অনেকেই কি যে খুব ভালো প্রিপারেশন ছিল, তো সেই ভালো প্রিপারেশনের জন্য অনেকের যে বিষয়টা বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হয়ে পড়েছে তারা, এবং তার জন্য কি এক্সামে বসে তাদের কনফিউশন তৈরি হয়েছে, এরকমও হয়েছে। কিন্তু অনেকের মধ্যে এখনো ক্লাস 8-9 এর যে হাওয়া, সেই হাওয়াটা এখনো রয়ে গেছে। আমি তাদের জন্য বারবার বলছি, তোমরা তোমাদের সেই হাওয়াটাকে খুব দ্রুত শরীর থেকে ঝেড়ে ফেলো, না হলে তোমাদের জন্য কিন্তু পরিস্থিতি খুব খারাপ আছে। তো আজকে নতুন বিষয় শুরু করার আগে এতগুলো কথা বললাম, তো সেটাকে মনে রাখবে যে কথাটা কি যে শুনলাম আর ছেড়ে দিলাম, তাতে করলে সেই রেজাল্টে তার ফল হয়তো পেয়ে যাবে। প্রথমত, অনেকের রেগুলারিটি নেই, যেটা বছর শেষে যাতে বলতে না হয় তার জন্য মোটামুটি বছরের মাঝামাঝিতে ক্লাসের শুরুর দিকেই বলে রাখছি যে প্রথাগতভাবে এবং ধারাবাহিকভাবে সকলের যে কাজগুলো সেগুলো খুব দ্রুত আমাকে দিয়ে দাও, নাহলে তোমাদের ক্ষেত্রে তোমাদের কাজের জন্য তোমাদেরই সমস্যা হবে। এবং তোমাদের সমস্যা মানে কি, সেই সমস্যাটা আমাদেরও সমস্যা, অর্থাৎ তোমরা যখন প্রবলেম ফেস করবে সেই প্রবলেমটাকে আমাদের আবার সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। তো যাই হোক, সেই সমস্ত যাতে অপ্রিয় কোনো বিষয় যাতে না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তোমাদেরকে শুরু থেকেই সচেতন করে দিচ্ছি। এতগুলো কথা বলেছি, তো মনে রাখবে যে অনেকেই অনেক কিছু করেছো, এবং ভিডিও ক্লাসেও অনেক কিছু হচ্ছে, সেই ঘটনাগুলো আমার কাছেও আছে। তো সুতরাং বিষয়টাকে খুব সচেতনভাবে নাও, নাহলে কিন্তু সেটার জন্য প্রভাব খুব খারাপ। আজকে আমাদের নতুন বিষয় শিলাদিত্য রাজকাহিনী। অর্থাৎ কি যে রাজকাহিনী আসলে কি রাজপুত রাজাদের কাহিনী, সেটাই রাজকাহিনী। এই রাজকাহিনীর যে আলোচনা সেটা করেছেন কে? সেটা করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথের ভাস্তা, অর্থাৎ কি যে গুণেন্দ্রনাথ ঠাকুর, সেই গুণেন্দ্রনাথের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। তাদের দু ভাই, তো গগনেন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ দুজনেই চিত্রশিল্পের ক্ষেত্রে ব্যাপক প্রতিভার মানুষ। তো অবনীন্দ্রনাথের হাত থেকে যে দিকটা এসেছে সেটা কি, সেটা
এই রাজকাহিনী বা রাজকাহিনী বই, আর এছাড়া তার আরো অনেক বই রয়েছে, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, বুড়ো একলা। তো এই যে এই ধরনের বইগুলোর মধ্যে সাধারণত একজন চিত্রশিল্পীর যে অভিমুখ বা চিত্রশিল্পীর যে অভিজ্ঞতা, সেই চিত্রশিল্পীর অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি জগৎকে দেখেছেন, এবং তার জন্য আমরা রাজকাহিনীর মধ্যে এই ধরনের কিছু অতিরঞ্জিত বর্ণনা পাবো, যেটা একজন আর্টিস্টের জন্য ঠিক আছে, কিন্তু সাহিত্যের মধ্যে সেই ধরনের বাস্তবতাকে ব্যবহার করলে সাহিত্য অনেকটাই যেন একজন চিত্রশিল্পীর রং তুলির আচরের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ পেয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা রাজকাহিনী নিয়ে আলোচনা করব। আসলে যে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অনেক বেশি করে ভারতবাসীকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন ইংরেজরা। তো তেমনই একজন ইংরেজ হলেন কর্নেল টড। কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, সেই কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, আমি এই বিষয়টি নিয়ে আমার যতদূর মনে পড়ছে যে একটি সম্ভবত তোমাদের অফলাইন ক্লাস হয়েছিল, সেই অফলাইন ক্লাসে এই বিষয়টি আমি আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে হাতে গোনা কিছু মুখ ছিল। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে সকলের কাছে যাতে বিষয়টা থাকে, তার জন্য আবার বৈদ্যুতিক মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে আসা। তো সেই কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, সেই বইতে যে ভারতবর্ষের বিভিন্ন রাজা থেকে শুরু করে রাজস্থানের বিভিন্ন রাজা এবং রাজস্থানের রাজ পর্বের শাসন বা ক্ষমতার যে পরিবর্তনের দিক, এই সমস্ত দিকের বারবার চিরাচরিত ধারায় পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তনের নমুনা বা সেই পরিবর্তনের যে দিক, সেগুলোকে অমর করে রেখেছিলেন কর্নেল টড তার অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান বইতে। আর সেই অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে কিছু কিছু অংশ, এক কথায় কোলাজ বিষয়টা আমি জানি তোমরা অনেকে জানো, এবং তোমরা যারা এডিটিং করো বিভিন্ন ভিডিও, ফটো, এই সমস্ত, এগুলো তো নতুন করে বলার অপেক্ষা রাখে না, যেগুলো প্রুফ রয়েছে হাতে। তো সেক্ষেত্রে তারা জানো যে কোলাজ অর্থাৎ একটা মাত্র ক্যানভাসের মধ্যে বিভিন্ন ছবি এনে যে রীতি, সেটাকেই বলা হয় কোলাজ। তো তেমনই বিক্ষিপ্ত কিছু কাহিনী নিয়ে সেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার রাজকাহিনী বইতে তেমন যে রাজস্থানের রাজ পরিবারের যে বিভিন্ন প্রথা বা তাদের যে জীবন ধারণের চালচিত্র, সেগুলোকে বর্ণনা করেছেন। তো দেখো, শুরুতেই কিছু প্রশ্ন রয়েছে। আসলে তোমাদের এমসিকিউটা এতটাই বেশি যে 40 মার্কস এমসিকিউ থাকে। তো সেই জন্য এমসিকিউ একটা ভীষণ রকমের ভাইটাল রোল প্লে করে তোমাদের রেজাল্টের জন্য। তো আমি শুরুতেই শিলাদিত্যের আগে কারা বল্লভীপুরে রাজত্ব করতো। তো এই ধরনের প্রশ্ন শুরু থেকে তোমাদেরকে আমি সচেতন করে দেওয়ার জন্যই বোর্ডে দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের প্রত্যেককেই লাইন টু লাইন, অর্থাৎ প্রতিটা লাইন ধরে এই টেক্সটগুলো পড়তে হবে। তাতে করে আনসারে ঠিকঠাক একটা মার্জিন আসবে। আর মনে রাখবে একটা বিষয়, যে সকলকেই বলা থাকছে যে এমসিকিউ পোর্শনের জন্য যে ব্যবস্থা ছিল, অর্থাৎ বিভিন্ন রকমের চিটিং বিভিন্ন রকমের হয়েছে। তাতে কেউ হয়তো এক্সাম দিতে গিয়ে একটা এক্সাম দিচ্ছে, কিন্তু তার জন্য সেই এক্সামের হয়ে কাজ করছে দুটো মোবাইল। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রুফ আমার কাছে আছে, এবং আমি সেগুলো নিয়েওছি এবং ধরেওছি। তো আর যাতে অর্থাৎ ইভালুয়েশন হবে জেনুইন ইভালুয়েশন, সেটা যাতে কখনো কারোর সঙ্গে কারোভাবে কেউ চিট করে 100% মার্কস পেয়ে যাবে, এটা অন্তত কাম্য নয়। তো যাই হোক, তো সেক্ষেত্রে এইভাবে যে যদি 15 মার্কসের এমসিকিউ হয়, তোমরা কিন্তু রেডি থেকো যে 15 মার্কসের জন্য তোমাদের 30 এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ টাইমকে ম্যানেজ করার জন্য যে 1 মার্কসের টাইমে মাত্র, যেমন 15 মার্কসে যখন 1 আওয়ার দিয়ে দেওয়া হয়, তখন এমন অনেক আছে যারা মোটামুটি 10 মিনিটও লাগে না, বা খুব হলে হার্ডলি 5 মিনিটসের মধ্যে ফুল এক্সাম দিয়ে ছেড়ে দেয়। তো সেই জন্য লিটারেচারের ক্ষেত্রে তোমাদেরকে বিষয়গুলো আসলে এত
মানে খুব স্পষ্ট এবং হচ্ছে কি একদম স্বচ্ছভাবে ধারণা তৈরি করে দেওয়ার জন্য তোমাদের অনেকেই বিষয়গুলোকে ইজিলি নিতে পারো এবং তাতে করে তোমাদের পরীক্ষাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে হচ্ছে কি যাতে সময়টাকে স্বাভাবিক রেখে এবং সকলের নাম্বারের মধ্যে যাতে হচ্ছে কি যে ইভ্যালুয়েশন যাতে ঠিকঠাক হয়, অর্থাৎ ইভ্যালুয়েশনটা যাতে কখনো কোনো রকম হচ্ছে 2 নম্বরে যাতে কোনো কিছু না হয়, সেটা করার জন্যই হচ্ছে কি এই এক্সামে যেমন হচ্ছে বোঝা গেছে যে 10 আউট অফ 10 পেয়েছে মাত্র 3 জন। ঠিক আছে, এটা হচ্ছে কি যে এটাই হচ্ছে নিউ সিস্টেম অ্যাপ্লাই করার পজিটিভ সাইড, অর্থাৎ যেটা আমি কি ফার্স্টবার অ্যাপ্লাই করলাম এবং তাতে করে আমি কিন্তু এটার জন্য ভালো একটা ফলাফল আমি পেলাম। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে নেক্সট স্টেপে আরও নতুন কিছু সিস্টেম দিতে, কারণ কি এটা যেহেতু তোমরা একবার নিয়ে নিয়েছো তো সেটার জন্য সেট আপ তোমাদের হয়ে গেছে এবং সেটার জন্য তোমরা চেষ্টা করবে যে কীভাবে হচ্ছে এই সিস্টেমে ফুল মার্কস পাওয়া যায়, কিন্তু কি সেটা আমি হতে দেবো না এবং নেক্সট এক্সামে ঠিক হচ্ছে কি আরেকটা সিস্টেম দিয়ে দেবো, অর্থাৎ যে চিটিং করে কখনো কোনো রকম হচ্ছে কি, অর্থাৎ এগুলো অনলাইন থাকলে অনলাইন হলে এই চিটিংটা করে হয়তো কি সাময়িকভাবে হচ্ছে তার উত্তরণ হবে, কিন্তু পরবর্তীতে তাকে হচ্ছে কি তাকে একটা মানে অভিশাপের একটা রেজাল্ট নিয়ে ঘুরতে হবে, এই কাজটা যাতে না হয়। তো সেজন্য এটা হবে না। দেখো, তো মূল কাহিনীটা তোমরা সকলে লাইন টু লাইন পড়বে এবং আমি হচ্ছে কি আমি কাহিনীকে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো এখানে হচ্ছে কি যে শিলাদিত্যের যখন জন্ম হয়নি সে সময় বল্লভীপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন এবং সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। একা তার একটিও পুত্রকন্যা কিংবা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশের সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্য কুণ্ডের তীরে আদিত্য মন্দিরের সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। তাহলে এখানে হচ্ছে কি দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন চিত্রশিল্পী সেই কারণে হচ্ছে কি সেই কারণে তার বর্ণনার মধ্যেও একটা চিত্রের আতিশয্য রয়েছে। সেটা কীরকম? সেটা হচ্ছে এমন যে অবনীন্দ্রনাথ সেখানে বর্ণনা করেছেন এমনভাবে যে বিশাল আকাশে সূর্য যেমন একা থাকে তেমনি হচ্ছে কি সুবিশাল মন্দিরে সেই আদিত্য দেবের পূজারী অর্থাৎ সূর্যদেবের পূজারী সেই বৃদ্ধ পুরোহিত হচ্ছে একা, এরকমভাবে হচ্ছে কি তিনি বর্ণনা করেছেন। তো তারপরে কি রয়েছে যে দীপদার ঘণ্টাধ্বনি উদয়স্ত দুই সন্ধ্যা আরতি সকল ভারী, তার উপর বৃত্ত নেই, অনুচর নেই, একটি শিষ্য নেই। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 ওজনের পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। তাহলে মন্দিরে সূর্যদেবের আরতির জন্য রীতি কি ছিল? মন্দিরে সূর্যদেবের আরতির রীতি ছিল যে অর্থাৎ মন্দিরে সূর্যদেবের আরতির রীতি রীতি কি ছিল? মন্দিরে সূর্যদেবের আরতির রীতি ছিল প্রত্যেকদিন 2 বার সূর্যদেবের আরতি হবে এবং হচ্ছে কি সকালে যে প্রদীপে সূর্যদেবের আরতি হবে সন্ধ্যাতেও সেই প্রদীপে সূর্যদেবের আরতি সম্পূর্ণ করতে হবে। তাহলে এরপর কি হলো যে শিলাদিত্য কাহিনীর প্রেক্ষাপট কোথায়, অর্থাৎ কি যে কাহিনীটা কোথাকার কাহিনী আসলে হচ্ছে কি রাজপুতদের কাহিনী। তবে এখানে কোথায় বলতে জায়গা বোঝাচ্ছে, তো জায়গা হচ্ছে বল্লভীপুরের প্রেক্ষাপটে এই কাহিনী রয়েছে। আদিত্য মন্দির আসলে কোন দেবতার মন্দির? আদিত্য মন্দির আসলে হচ্ছে সূর্যদেবের মন্দির বা সূর্য দেবতার মন্দির। তো এইভাবেই হচ্ছে কি এখানে এই ধরনের প্রশ্ন রয়েছে, প্রত্যেক লাইনে হচ্ছে কি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো তারপর বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 ওজনের পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন। অর্থাৎ মন্দিরের ঘণ্টাকে তাহলে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মন্দিরের ঘণ্টাকে তুলনা করা হয়েছে রাক্ষস রাজার রাজমুকুটের সঙ্গে। মন্দিরের
ঘন্টাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মন্দিরের ঘন্টাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মন্দিরের ঘন্টাকে তুলনা করা হয়েছে রাক্ষস রাজার রাজমুকুটের সঙ্গে। তোমরা কিন্তু প্রত্যেকটা অংশের ভিডিও যখন দেখছো তখন তার স্ক্রিনশটগুলো নিয়ে রাখো। কারণ হচ্ছে কি, কারণ এগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কপিতে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে আমাকে সাবমিট করতে হবে। আর সেই জন্য আমি বারবার বলছি, প্রত্যেকটি অংশের ভিডিও দেখাকালীন তার স্ক্রিনশট নিয়ে রাখবে, এবং যার যেগুলো প্রশ্নের আনসার আমি বলে দিয়েছি সেগুলো আমি এখান থেকে রাফ করে দিচ্ছি। তাহলে যে একই রকম করে কি হলো, যে প্রতিদিন সেই রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন আর মনে মনে ভাবতেন যদি একটি সঙ্গী পাই তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই। কার হাতে? সেই হচ্ছে কার হাতে মন্দিরের সমস্ত পুজোর ভার দিয়ে দেবে? সেই হচ্ছে কি তার যে সঙ্গী বা তার যে সাহায্যকারী, অর্থাৎ যে অ্যাসিস্ট্যান্ট বা তার যে সহকারী আসবে, তাকে তিনি তার মন্দিরের পুজোর ভার দিয়ে কিছুটা হচ্ছে নিজে একটু দায়িত্ব থেকে মুক্তি নেবেন বা অব্যাহতি নেবেন। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, আন্ডারলাইন করবে এই অংশটি। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন বলতে এখানে সেই কোন ভক্ত? এখানে সেই আদিত্য মন্দিরের পূজারী পুরোহিতের কথা বলা হয়েছে। একদিন পৌষ মাসের প্রথম ঘন কুয়াশায় চারিদিকে অন্ধকার ছিল। সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুকপাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করেছেন। এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হল। পরনে চিহ্নবাস, কিন্তু অপূর্ব সুন্দরী বোধ হলো যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বিধবার বেশ। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? তখন সেই ব্রাহ্মণ বালিকা কমল কলির মতো ছোট্ট দুইখানি হাত জোর করে বললেন, প্রভু আমি আশ্রয় চাই। ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা, আমি নাম সুভাগা, বিয়ের রাতে বিধবা হয়েছি। সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমাদের দেশের বার করেছে। প্রভু আমার মা ছিলেন, এখন মাও নেই, আমায় আশ্রয় দাও। ব্রাহ্মণ বললেন, আরে অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্ত দরিদ্র বন্ধুই। দেখো, আমি অংশটি হয়তো তোমাদের অনুযায়ী একটু দ্রুতই পড়ে ফেলেছি, কিন্তু একটি কথা যে কেন করেছি, কারণ পর্বভিত্তিক আমাকে এভাবে প্রশ্নোত্তরগুলো বলতে হবে। তো তাই দেখো, এখানে হচ্ছে কি অনেক প্রশ্ন রয়েছে। তো যেমন হচ্ছে কি, সুভাগা কোন সময় সূর্য মন্দিরে এসেছিল? যে এক পৌষ মাসের সন্ধ্যায়, অর্থাৎ কি পৌষ মাসের ঘন সন্ধ্যায় সুভাগা সূর্য মন্দিরে এসেছিল। তো সুভাগা কখন সূর্য মন্দিরে এসেছিল? যারা হচ্ছে ভিডিও সিন না করে বলে দাও যে হ্যাঁ হয়ে গেছে, এবার তাদের জন্য হচ্ছে কি বুঝতে পারবো যে কারা ভিডিও সিন করেছে আর কারা করেনি। যারা করেনি তারা অ্যাসাইনমেন্ট সেন্ড করবে না। অ্যাসাইনমেন্টের জন্য আলাদা রকম যেহেতু হচ্ছে কি ওখানে দিয়ে দেওয়া হয়, সেজন্য ভাবছি যে ওটাই অ্যাসাইনমেন্ট, কিন্তু ভিডিও ক্লাসে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো যে কারা ভিডিও সিন করছে কারা করছে। তো সেক্ষেত্রে যে সুভাগা কখন সূর্য মন্দিরে এসেছিল? সুভাগা এক পৌষ মাসের ঘন অন্ধকার সন্ধ্যায় সেই সূর্য মন্দিরে এসেছিল। তারপর দেখি, তারপর কি আছে দেখো, যে সুভাগা আসলে কে? সুভাগা হলো গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র মেয়ে। ঠিক আছে, সুভাগা হচ্ছে কি গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র মেয়ে। তারপর রয়েছে কি, যে সুভাগার পিতার নাম কি? সুভাগার পিতার নাম কি? সুভাগার পিতার নাম হচ্ছে দেবাদিত্য। সুভাগার বাপের বাড়ি কোথায়, অর্থাৎ সুভাগার বাবার বাড়ি কোথায় ছিল? সুভাগার বাবার বাড়ি ছিল কোথায়? গুর্জর দেশে।
তো সেক্ষেত্রে এইভাবেই হচ্ছে কি, এইভাবেই আমাদের এমসিকিউ পোর্শন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যারা ভিডিও সেন্ড করছো তারা অবশ্যই হচ্ছে কি এগুলো আমাকে কপিতে অবশ্যই লিখে দেবে। আর শুরুতেই বলে দিয়েছি দেখো যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে, কারণ কি আমি প্রত্যেকটা প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি, তাতে করে তোমাদের লিখতে সুবিধা হবে। আর সেই সঙ্গে হচ্ছে কি যখন লিখবে তখন হচ্ছে টেক্সট কপিটা সামনে রাখবে, কারণ স্পেলিংগুলোর জন্য। ব্রাহ্মণ মনে মনে এই কথাই বললেন বটে, কিন্তু কে যে তার মনের ভিতর বলতে লাগলো, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, আবার ভাবলেন যে মন্দিরে 80 বছর ধরে একা সূর্যদেবের পূজা করলেন, আজ শেষ দশায় আবার কার হাতে তার পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হই। ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পাড় থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদেব নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবাদাসী, হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করে দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন। তাহলে দেখো যে সুভাগা কখন এসেছিল তা বলে দিয়েছি। আরেকটি প্রশ্ন ছিল যে কি, যে সুভাগা মন্দিরের বৃদ্ধ পূজারী কতদিন ধরে সেই সূর্য মন্দিরে পুজো করছেন। সেই সূর্য মন্দিরে 80 বছর ধরে তিনি পুজো করছিলেন। তারপর তো এইভাবেই হচ্ছে কি, এইভাবেই সে একটা দ্বিধান্বিত অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ কি সেই বৃদ্ধ পুরোহিত তিনি একটা দ্বিধান্বিত অবস্থার মধ্য দিয়ে সুভাগাকে সেই আদিত্য মন্দিরে আশ্রয় দিয়েছেন। তারপর কি, তারপর কতদিন কেটে গেল। সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন, কেবল নদীর মতো কোমল হাতে 30 ওজনের পিতলের প্রদীপটা কিছুতেই তুলতে পারতেন না বলে আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের শীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 100 ওজনের একটি ছোট্ট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। অর্থাৎ কি, যে সূর্যদেবের আরতির রীতি রয়েছে, অর্থাৎ যখন যেভাবে খুশি আরতি করে দিলাম তাতে করে হয় না। সূর্যদেবের আরতির জন্য সকালে যে প্রদীপের আরতি হবে, সন্ধ্যাতেও সেই প্রদীপেই আরতি করতে হবে। আর সুভাগা খুব অল্প দিনের মধ্যেই হচ্ছে কি মন্দিরের কাজ শিখে নিয়েছিল, কিন্তু কেবলমাত্র হচ্ছে কি আরতির কাজটা সে বৃদ্ধ করতেন। কিন্তু সেই সুভাগা কি দেখলেন যে সেই 30 ওজনের পিতলের প্রদীপে প্রত্যেকদিন আরতি করতে সেই বৃদ্ধের অসুবিধে হয়। তাই সুভাগা কি করলো, বল্লভীপুরের বাজার থেকে 100 ওজনের পিতলের প্রদীপ কিনেছিল। 100 ওজনের পিতলের প্রদীপ কিনে সে বৃদ্ধের জন্য নিয়ে এসেছিল। তো পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। ব্রাহ্মণ একটু হেসে বললেন, সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করতে চাই। নতুন প্রদীপ তুলে রাখো, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি করতে হবে। অর্থাৎ সূর্যদেবের আরতির নিয়ম রয়েছে, প্রত্যেকদিন সকালে যা প্রদীপে হবে সন্ধ্যাতেও সেই প্রদীপেই আরতি সমাপ্ত করতে হবে। যে মন্ত্র, তারপর সেই দিন ঠিক দ্বিপ্রহরে সূর্যের আলো যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্রের শিক্ষা দিলেন, যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া 2 বার উচ্চারণে নিশ্চয় মৃত্যু। তাহলে সুভাগাকে কোন সময়ে সূর্য মন্ত্রের শিক্ষা দেওয়া হয়েছিল? সুভাগাকে কোন সময়ে
সুভাগাকে কোন সময়ে সূর্য মন্ত্রে শিক্ষা দেওয়া হয়েছিল? সুভাগাকে কোন সময়ে, যে দ্বীপ্রহর বেলায়, অর্থাৎ দ্বীপ্রহর বেলায় সূর্য মন্ত্রে শিক্ষা দেওয়া হয়েছিল। আর যে কি সূর্য মন্ত্রের বিশেষত্ব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিবিএসইতে অনেকবার এসেছে। সূর্য মন্ত্রের বিশেষত্ব কি? সূর্য মন্ত্রের বিশেষত্ব কি? অর্থাৎ সূর্য মন্ত্রের বিশেষত্ব হচ্ছে এই মন্ত্র জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণ করলে মৃত্যু নিশ্চিত। তাহলে এইগুলো সূর্য মন্ত্রের বিশেষত্ব। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। সুভাগা একা পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারদিকের ফলের গাছ, ফুলের গাছ লাগাতে কেটে গেল। আরো কতদিন মন্দিরের পাথরের দেয়াল ঘষে মেজে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা, ফুল, পাখি, হাতি, ঘোড়া, পুরাণ ইতিহাসের পথ লিখতে চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজ রইল না। তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একাই ঘুরে বেড়াতেন। ক্রমে যখন সেই নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ করলো, দুটি একটি ফুল ফুটতে লাগলো, তখন ক্রমে দুটি একটি ছোট্ট পাখি, দুটি কত প্রবীণ প্রজাপতি, সেই সঙ্গে এক পাল বড় ছোট বড় ছেলে মেয়ে দেখা দিলে। প্রজাপতি একটুখানি ফুলের মধু খেয়ে সন্তুষ্ট ছিল, পাখি একটা দুটো ফল ঠোকরাতো মাত্র, কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেরে ডাল ভেঙে চুরমার করতো। সুভাগা কিন্তু কাকেও কিছু বলতেন না। অর্থাৎ সুভাগা এতটাই নম্র স্বভাবের মানুষ ছিলেন যে সেই মন্দির তছনছ করে গেছে, যে সমস্ত ছোট্ট শিশু বালকগুলো, ছেলে মেয়েগুলো, তাদেরকেও সে কিছু বলতো না। তো এই অংশটাই এই অংশটুকুন আজকে আলোচনায় থাকছে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে বলছি যে যাদের অনেকবার কাহিনী পড়া হয়ে গেছে তারাও বিষয়গুলোকে বেশ ভালো করেই জানো, আর যাদের এখনো পড়া হয়নি তারা কিন্তু প্রত্যেকেই এই অংশটিকে খুব ভালো করে পড়বে। অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে অনেকেই আমি জানি যারা এখনো শিলাদিত্য পরিচ্ছেদ বলে যে কিছু আছে সেটাও হয়তো জানে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলে তোমাদের শিলাদিত্য সম্পর্কে আমার মনে হয় না যে আর কিছু যে জিজ্ঞাসা থাকবে এই অংশটুকু পর্যন্ত। পরবর্তী পরিসরে আমরা আবার পরের অংশ থেকে আলোচনা শুরু করব। আজকে যে পর্যন্ত আলোচনা হয়ে গেছে আমার বইতে 76 পেজে 3rd লাইন পর্যন্ত আজকের আলোচনা থাকছে। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন পর্ব নিয়ে আলোচনা করব। নমস্কার।